নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। তিন সঙ্গীকে নিয়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূতর। তালিবানের চাপের মুখে পাকিস্তান, ভারতের সঙ্গে সম্পর্কে বাধা সৃষ্টি করেও লাভ হলো না ইসলামাবাদের। বৈঠকে বসছেন বাইডেন জিনপিং, উঠতে পারে ভারত চীন সীমান্ত সংঘাত প্রসঙ্গ। রোহিঙ্গাদের বোঝা বইতে হবে বাংলাদেশকেই, বিদেশমন্ত্রীকে চিঠি 12 মার্কিন সেনেটরের। সাংবাদিকের 11 বছর জেল মায়ানমারে। সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন অনুমোদন পেল। সঙ্গীকে নিয়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূতর। স্পেস এক্সের মুকুটে নয়া পালক। বৃহস্পতিবার রাত 9:03 ভারতীয় সময় অনুযায়ী সকাল 7:33 নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দিল সংস্থার ফ্যালকন 9 রকেট। পাড়ি দিল মহাকাশে। এই নিয়ে এলানের সংস্থার এটি চতুর্থ অভিযান। জানা যাচ্ছে ওই রকেটে 4 নভশ্চর রয়েছেন। তারা আগামী 6 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। এদের মধ্যে রয়েছেন নাসার রাজাচারী টম মার্সবান ও কাইলা ব্যারন। এছাড়াও রয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মৌরার। তাদের মধ্যে রাজাচারী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত মহাকাশ স্টেশনেই আপাতত তাদের সকলের ঘরবাড়ি হবে। প্রাথমিকভাবে ঠিক ছিল 31 অক্টোবর উৎক্ষেপিত হবে রকেটটি, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কয়েকদিন দেরি করেই অবশেষে আকাশে উড়ল এলানের নতুন মহাকাশযান ক্রু ড্রাগন এন্ডুরেন্স ক্যাপসুল। 2020 সালের মে মাসে প্রথমবার স্পেস এক্স ও নাসার যৌথ প্রয়াসে দুজন নভশ্চরকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল মহাকাশযান। সেটা ছিল পরীক্ষামূলক উড়ান। এরপর দুটি অভিযান সফল হওয়ার পর এটি তাদের তৃতীয় যৌথ প্রয়াস। তাই এই অভিযানের নাম ট্রু 3। স্বপ্ন দেখার আর স্বপ্ন দেখানো জুড়ি মেলা ভার ধনকুবের এলন মাস্কের, আর সেই স্বপ্নেরই নতুন অধ্যায় স্পেস এক্স। মহাকাশ অভিযানে বেসরকারি উদ্যোগেও নয়া সাফল্য পেতে মরিয়া তার সংস্থা। এদিকে এদিনের অভিযানের মাধ্যমে মহাকাশে 600 জন নভশ্চর পাঠিয়ে নতুন কীর্তি গড়ল আমেরিকা। মহাকাশে আধিপত্য বিস্তারে একসময় রাশিয়ার সঙ্গে টক্কর ছিল তাদের। সেই প্রতিযোগিতায় নতুন দেশ চীন। তবু সামগ্রিকভাবে এযাবৎ আমেরিকার যে সাফল্য তা নিশ্চিতভাবেই তাদের সবচেয়ে এগিয়ে রেখেছে। এলন মাস্কের মতো ধনকুবের এতে উৎসাহী হওয়ায় আমেরিকার মহাকাশ সাফল্য আরও নতুন মাইলফলক ছুঁতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তালিবানের চাপের মুখে পাকিস্তান, ভারতের সঙ্গে সম্পর্কে বাধা সৃষ্টি করেও লাভ হলো না ইসলামাবাদের। আফগান ভূমির ক্ষমতায় এসেছে তালিবানরা। দীর্ঘ যুদ্ধের পর তালিবানদের হাতে শাসনভার যাওয়ায় মূলত অর্থনৈতিক অবস্থার ভয়াবহ। এমন পরিস্থিতিতে তালিবানদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছিল ভারত। কিন্তু সেই সাহায্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান। কারণ মালবোঝাই ট্রাক ভারত হয়ে পাকিস্তানের ওপর থেকে আফগানিস্তানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন তিনি খাদ্য সামগ্রী পাঠানোর জন্য পথ খুলে দেবেন না। তারপরই চাপ বাড়তে থাকে পাকিস্তানের ওপর। এবার পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চাপের মুখে পড়ে দমেছে ইসলামাবাদ সরকার। এদিন পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত থেকে গম পেতে ইচ্ছুক তালিবান, তাই পণ্য সরবরাহের জন্য পথ খুলে দেওয়ার আর্জি জানিয়েছে তালিবান। স্বভাবত ইমরান খানের সরকারের উপর চাপ বাড়িয়েছে তালিবানরা, তাই এবার এই প্রস্তাবের সম্মতি দিতে চলেছে ইসলামাবাদ। স্থানীয় সংবাদ মাধ্যমকে ইমরান খান জানিয়েছেন, ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে তালিবানের আবেদনে ভারত থেকে গম সরবরাহের বিষয়টি ইতিবাচক মনোভাব নিয়ে দেখা হবে। এবার ভারত থেকে পণ্য বোঝাই করা ট্রাক পাকিস্তান হয়ে আফগানিস্তানে পৌঁছবে। বলা যায় তা অবশ্যই তালিবানদের চাপের মুখে পড়ে। প্রসঙ্গত, আফগানিস্তানে চলা এই খাদ্য সংকটকালে 50,000 মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত, যার ফলে পথ ব্যবহারের জন্য পাকিস্তানের কাছ থেকে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিল নয়াদিল্লি। সেই সময় স্পষ্টতই না উত্তর এসেছিল ইসলামাবাদ থেকে। তারপর কেটে গিয়েছে 1 মাস। তালিবানদের ভর্ৎসনার মুখে পড়েছে ইমরান খান সরকার। তার জেরেই এবার ইতিবাচক চিন্তাভাবনা ইসলামাবাদের। চলে আসি বিস্তারিত খবরে।
বৈঠকে বসছেন বাইডেন জিনপিং, উঠতে পারে ভারত চীন সীমান্ত সংঘাত প্রসঙ্গ। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালিবান সহ একাধিক বিষয়ে ক্রমে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা ও চীন। এহেন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্দেশ্যে আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে ভারত চীন সীমান্ত সংঘাতের বিষয়টিও উঠে আসতে পারে বলে খবর। শুক্রবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, নভেম্বরের 15 তারিখ ভার্চুয়ালি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা রাষ্ট্রপ্রধান শি জিনপিং। দুই দেশের মধ্যে যে প্রতিযোগিতা চলছে সেই বিষয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন বাইডেন। সাকি বলেন, চীনের কাছে আমেরিকার উদ্দেশ্যে উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে ভারত ও চীনের মধ্যে চলা সীমান্ত সংঘাত প্রসঙ্গটি উঠবে কিনা প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ওই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হবে। আমাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হবে। কিভাবে একসঙ্গে কাজ করা সম্ভব হবে সেই দিকটিও খতিয়ে দেখা হবে। তবে এই প্রশ্নের উত্তরটি আগামী দিনের জন্য তুলে রাখছি। গত সেপ্টেম্বর মাসেও শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের মধ্যে চলা প্রতিযোগিতা যেন সংঘাতের রূপ না নেয় সেই বিষয়ে চীনা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেন তিনি। জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়ে চীনের সঙ্গে যোগাযোগ মজবুত করার বার্তা দিয়েছেন বাইডেন। একই সঙ্গে বিশ্বের শান্তি, উন্নতি ও স্থিতিশীলতা বজায় রাখার দিকে আমেরিকার দায়বদ্ধতার কথাও তিনি তুলে ধরেছেন। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চীন সাগরের সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বেইজিং। প্রায় গোটা জলরাশিটাই নিজেদের বলে দাবি করে কমিউনিস্ট দেশটি। তাইওয়ান দখল করার হুমকিও দিয়েছেন জিনপিং। পাল্টা সেখানে আণবিক শক্তিচালিত যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন করছে আমেরিকা। বিশ্লেষকদের মতে, ড্রাগনকে রুখতে বদ্ধপরিকর আমেরিকা। বিগত G7 বৈঠকের মঞ্চেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছে সংঘাতের সুর। এবার দক্ষিণ চীন সাগরে আমেরিকার সামরিক পদক্ষেপ সেই সুর আরও চড়বে। এহেন পরিস্থিতিতে সংঘাত এড়াতে নির্দিষ্ট নীতি তৈরির কথায় বাইডেন শির বৈঠক আলোচনার মূল বিষয় হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। রোহিঙ্গাদের বোঝা বইতে হবে বাংলাদেশকেই, বিদেশমন্ত্রীকে চিঠি 12 মার্কিন সেনেটরের। মানবিকতার খাতিরে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু এবার আশ্রয়দাতাদেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে শরণার্থীদের এক বৃহৎ অংশ। রোহিঙ্গা শিবিরগুলি হয়ে উঠেছে সন্ত্রাসবাদীদের চারণভূমি। এহেন পরিস্থিতিতে মায়ানমারে ফেরত না পাঠানো পর্যন্ত শরণার্থীদের বোঝা বইতে হবে বাংলাদেশকেই বলে এক চিঠিতে উল্লেখ করেছেন 12 জন মার্কিন সেনেটর। জানা গিয়েছে, 5ই নভেম্বর বাংলাদেশের বিদেশমন্ত্রী A.K. আব্দুল মোমেনের কাছে যৌথভাবে একটি চিঠি পাঠিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির 9 মার্কিন সেনেটর জেফ মার্কেল, বেন কার্ডিন, ডিক ডারবিন, ক্রিস কুন্স, রন ওয়াইডেন, ক্রিস ভ্যান হলেন, এড মার্কি, কারি বুকার ও এলিজাবেথ ওয়ারেন এবং রিপাবলিকান পার্টির 3 সিনেটর মার্কো রুবিও, সুজান কলিন্স, রজার উইকার। ওই চিঠিতে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানো পর্যন্ত তাদের সুরক্ষার বিরাট বোঝা দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে বয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। 2017 সালে রাখাইনে বার্মিজ সেনার সন্ত্রাসে বিরোধী অভিযানের জেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক লক্ষ রোহিঙ্গা। রাখাইন প্রদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আপাতত ঢাকার আশ্রয়ে রয়েছে অন্তত 11 লক্ষ শরণার্থী। হাসিনা সরকারের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন সেনেটররা। বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে করোনা ভাইরাস সংক্রমণের সময় রোহিঙ্গাদের সুরক্ষায় সরকারের ভূমিকারও প্রশংসা করেছেন তারা। তবে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, জীবিকার সুযোগ সীমিত হওয়া ও ভাষান্তরে বলপূর্বক স্থানান্তরের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সিনেটররা উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে অপরাধমূলক কার্যকলাপে জড়িয়েছে রোহিঙ্গারা। শরণার্থী শিবিরে বসে তোলাবাজি, ডাকাতি, অস্ত্র ব্যবসা, কিশোরী তরুণীদের দিয়ে হোটেলে নিয়ে দেহ ব্যবসা ও বিদেশে পাচার থেকে হেন কোনো অপকর্ম বাদ নেই তাদের। এদের জ্বালায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এহেন দস্যিপনার জন্য এবার তারা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে গড়ে তুলেছে অস্ত্র তৈরির কারখানা। সাংবাদিকের 11 বছর জেল মায়ানমারে। আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে 11 বছরের কারাদণ্ড দিল মায়ানমারের সামরিক আদালত।
সেনার বিরুদ্ধে অসন্তোষে ইন্ধন দেওয়া, অভিবাসন আইন ভাঙা, বেআইনি জমায়েতের মতো অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত সপ্তাহে দেশদ্রোহ এবং সন্ত্রাস দায়েও ড্যানিকে অভিযুক্ত করা হয়। সেই অভিযোগের শুনানি শুরু হবে 16ই নভেম্বর। তাতেও দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 37 বছরের ড্যানি ফ্রন্টিয়ার মায়ানমার নামে একটি অনলাইন পত্রিকার ম্যানেজিং এডিটর। গত মে মাসে ইয়াঙ্গন ছাড়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। বস্তুত গত ফেব্রুয়ারিতে মায়ানমারে সেনা অভ্যুত্থান হওয়া স্তক সে দেশে বহু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এই দফায় মায়ানমারের সামরিক সরকারের হাতে গ্রেফতার হওয়া প্রথম পশ্চিমী সাংবাদিক ড্যানি। তাকে রাখা হয়েছে ইয়াঙ্গনের কুখ্যাত ইনসেন কারাগারে, যেখানে সামরিক সরকারের বিরোধী আরও অনেক বন্দী রয়েছেন। ফ্রন্টিয়ার মায়ানমারের বক্তব্য, ড্যানির পুরনো চাকরির জেরেই তার উপরে যাবতীয় অভিযোগ চাপানো হয়েছে, যা ভিত্তিহীন। ড্যানি এর আগে মায়ানমার নাও নামে একটি সংবাদ সংস্থায় কাজ করতেন। সেই সংবাদ সংস্থাটির উপরে নিষেধাজ্ঞা রয়েছে। ড্যানি 2020 সালের জুলাইয়ে ওই সংস্থা ছেড়ে দেন। পরের মাসে যোগ দেন ফ্রন্টিয়ার মায়ানমারে। এবছরের ফেব্রুয়ারিতে জুনটা ক্ষমতায় আসে। মে মাসে গ্রেফতার হওয়ার সময় নতুন চাকরিতে 9 মাস হয়েছিল ড্যানির। ফ্রন্টিয়ারের প্রধান সম্পাদক টমাস কিন বলেন, ড্যানির বিরুদ্ধে সমস্ত অভিযোগে ভিত্তিহীন। আমরা চাই তিনি মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যান। সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন অনুমোদন পেল। বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার দুয়ার খুলছে সৌদি আরবে। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল। অনুমোদিত আইনে বলা হয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এই দেশ। কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদি নাগরিকত্ব প্রদান করা হবে। রাজকীয় এক আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং চিকিৎসা, বিজ্ঞান, আইন, খেলাধুলা, সংস্কৃতির প্রযুক্তিবিদ্যায় চৌখস ও দক্ষ পেশাজীবীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদি আরবের নাগরিকত্ব পাবেন। সৌদি সরকারের ভিশন 2030 বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌখসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজদরবার। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।